হ্যালো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। জেনারেলি আমি কখনো ভিডিও বানাই না, কিন্তু আমাদের এইচএস যারা বিজ্ঞান বিভাগের আছি, এইচএসসি ম্যাথমেটিক্স অর্থাৎ হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারে আমাদের বৃত্ত নামে একটা অধ্যায় আছে, বৃত্ত নামে একটা চ্যাপ্টার আছে। এটা হচ্ছে চ্যাপ্টার 6 আমাদের এইচএসসি হায়ার ম্যাথমেটিক্সের বৃত্ত চ্যাপ্টার। এটা চ্যাপ্টার নম্বর 6। এই বৃত্ত সম্বলিত যত রকমের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সব ধরনের সমস্যা নিয়ে আলোচনা করা হয়, কিন্তু আমি আজকে ফোকাস করবো একটা বিশেষ টপিকের ওপর, যেটার নাম হচ্ছে স্পর্শজ্যা। অনেকে আমরা ইংরেজিতেও শুনে থাকি কর্ড অফ কন্ট্যাক্ট। এই স্পর্শজ্যা একটি ছোট একটা টপিক হলেও অনেকে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই স্পর্শজ্যা অর্থাৎ কর্ড অফ কন্ট্যাক্ট এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিশনের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক বলা যেতে পারে। তো আসলে কর্ড অফ কন্ট্যাক্ট আসলে একটা সহজ জিনিস। আমরা আমাদের মাঝে অনেকে এটাকে একটু ডিপলি নিতে চাই, ইন ডিটেলসে যেতে চাই বোঝার জন্য। আমি আজকে সহজ পদ্ধতি এবং ডিপ পদ্ধতি দুইটাই সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। সো আমরা চলে আসলাম সরাসরি খাতায়। সো আমার কাছে যেহেতু বোর্ড নাই, সো আমি খাতাতে করেই বোঝানোর চেষ্টা করব। সো আমাদের যে টপিকটা হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট অর্থাৎ স্পর্শজ্যা। তো এই স্পর্শজ্যা বোঝার আগে আমাদেরকে স্পর্শজ্যাটাকে যদি ভালোভাবে আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে দুইটা জিনিসের একটা কম্প্যাক্ট নলেজ থাকা লাগবে। এক, সেটা হচ্ছে জ্যা সম্পর্কে একটা নলেজ থাকা লাগবে। দুই, সেটা হচ্ছে আমাদের যে স্পর্শক, এই স্পর্শক সম্পর্কে একটা কম্প্যাক্ট ধারণা আমাদের মোটামুটি থাকা লাগবে। এই দুইটা ধারণার সমন্বয় করে আমরা মোটামুটি বুঝতে পারবো যে কর্ড অফ কন্ট্যাক্ট অর্থাৎ স্পর্শজ্যা। তাহলে আগে আমরা দেখি জ্যা জিনিসটা কি। আসলে আমরা ছোটো থেকেই জানি যে জ্যা আমাদের কাছে খুবই পরিচিত একটা জিনিস। সাপোজ আমরা এখানে কল্পনা করলাম যে কোনো একটা বৃত্ত, এই বৃত্তের তোমরা কল্পনা করে নাও যেটা একটা বৃত্ত হাতে আঁকা। তো একটা বৃত্তের কেন্দ্র থাকবে। একটা বৃত্তকে চিহ্নিত করার জন্য আমরা ছোটো থেকে জেনে আসছি, অর্থাৎ 9-10 আমরা পড়েছি, শুধুমাত্র বৃত্তের পরিধি এবং যে কেন্দ্রটা আছে আর বৃত্তের ব্যাসার্ধ, এতটুকু একটা বৃত্তের এতটুকু সম্পর্কে আমার একটা সাধারণ ধারণা ছিল। কিন্তু আমরা জ্যা নামেও একটা শব্দের সঙ্গে পরিচিত ছিলাম, অর্থাৎ এই যে বৃত্তের মধ্যে কোনো একটা রেখা যদি বৃত্তকে এরকম নির্দিষ্ট একটা দুইটা বিন্দুতে ছেদ করে চলে যায়, তাহলে যেই দুইটা বিন্দুতে ছেদ করে তাদের যে মধ্যবর্তী যে রেখাটা, এই রেখাটাকে বলা হয় মূলত জ্যা। মূলত এই টোটাল রেখাটাকেই জ্যা বলা হয়, কিন্তু সাধারণত আমরা জ্যা বলতে এটুকুকেই ডিফাইন করে থাকি। সো তাহলে জ্যাটা আমরা বুঝলাম। এখন আরেকটা ছোট্ট জিনিস আমি অ্যাড করে দিই, এটা টপিকের বাইরে, যে কোনো একটা বৃত্ত, এর বৃত্তের যে কেন্দ্রগামী জ্যা, বৃত্তের কেন্দ্রগামী জ্যাটাকে আবার আমরা ব্যাস বলে থাকি। বৃত্তের কেন্দ্রগামী জ্যাটাকে আমরা ব্যাস বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আমাদের জ্যাটা কেন জানতে হচ্ছে। আসলে কর্ড অফ কন্ট্যাক্ট মূলত একটা জ্যা। এটা যদি আমি সংক্ষেপে প্রশ্ন করতে চাই যে কর্ড অফ কন্ট্যাক্ট অর্থাৎ স্পর্শজ্যা কি, এটা একটা জ্যা। কোন ধরনের জ্যা সেটা পরে। এবার চলে আসি স্পর্শক। একটা বৃত্তে আমরা 9-10 ধারণা থেকে বলতে পারি, একটা বৃত্তের পরিধিতে অসংখ্য বিন্দু থাকে, অসংখ্য পয়েন্ট থাকতে পারে। এটা একটা পয়েন্ট থাকতে পারে P1, এটা একটা পয়েন্ট থাকতে পারে P2, এটা একটা পয়েন্ট থাকতে পারে P3, এখানে একটা থাকতে পারে P4, এরকম অসংখ্য পয়েন্ট। আসলে বৃত্ত কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত সকল বিন্দুসমূহের যে সংযোগ রেখাংশ, সকল বিন্দুসমূহের যে সেটটা, তাদেরকে যদি একটা রেখা দ্বারা যুক্ত করা হয়, তাহলে আমরা যে চিত্রটা পাই সেটা হচ্ছে একটা বৃত্ত। তো এখন বৃত্তে স্পর্শক জিনিসটা কি? স্পর্শক জিনিসটা হচ্ছে যে যে কোনো একটা রেখা, এই রেখাটা এই বৃত্তটাকে স্পর্শ করবে। অর্থাৎ এই যে কোনো বৃত্তের উপরস্থ, বৃত্তের উপরস্থ বলতে বৃত্তের পরিধির উপরস্থ, বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুতে আমরা জানি একটি মাত্রই জ্যা অঙ্কন করা যায়। আর ওই জ্যাটা হয়ে থাকে সাধারণত ওই বিন্দু থেকে যদি আমরা ব্যাসার্ধ অঙ্কন করে থাকি, ব্যাসার্ধ রেখা, ওই ব্যাসার্ধ রেখার সাথে লম্ব, এইটাই হচ্ছে মূলত জ্যা। তো এটাই হচ্ছে মূলত স্পর্শ। এখন
যদি আমরা বলি স্পর্শক, একটা বৃত্তে সাধারণত কয়টা স্পর্শক অঙ্কন করা যেতে পারে? হ্যাঁ, একটা বৃত্তে সাধারণত কয়টা স্পর্শক অঙ্কন করা যেতে পারে? তাহলে আমরা একটু দেখি তো কয়টা স্পর্শক অঙ্কন করা যেতে পারে। একটা, দুইটা, নাকি তিনটা, নাকি পাঁচটা? আসলে দেখি আমরা আসলে কয়টা অঙ্কন করা যেতে পারে। সো ইমাজিন করো একটা একটা বৃত্ত, এই বৃত্তের এইখানে একটা পয়েন্ট আছে, আমি বললাম যে অসংখ্য পয়েন্টের একটা সেট। এই পয়েন্টে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, তো এটা একটা স্পর্শক হতে পারে। এই পয়েন্টটা একটা অঙ্কন করতে পারি, এটা একটা স্পর্শক হতে পারে। এই পয়েন্টটা একটা অঙ্কন করতে পারি, এটা একটা স্পর্শক। এরকম অসংখ্য স্পর্শক আমরা অঙ্কন করতে পারবো বৃত্তের বহিস্থ বিন্দুর সেটগুলো দিয়ে। এখন তো স্পর্শক বুঝলাম, তো স্পর্শক কি শুধুমাত্র এরকমই হতে পারে, নাকি অন্য কোনো স্পর্শকও হতে পারে? তো আসলে একটা বৃত্তের স্পর্শক অঙ্কনের উপর বেস করে এখানে অনেকগুলো ডিফাইন করতে পারি। আচ্ছা, আমরা চিত্রের মাধ্যমে বুঝি। ইমাজিন করো এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র, কেন্দ্রটাকে আমরা ও দ্বারা চিহ্নিত করতেছি। এখন এই বৃত্তে উপরস্থ যে কোনো একটা বিন্দুতে শুধুমাত্র একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। আবার ঠিক এই পয়েন্টটা, অর্থাৎ P1 ধরে নিলাম আমরা x1, y1। তো এই পি পয়েন্টটা যদি কখনো বৃত্তের উপরস্থ হয়ে থাকে, তখন আমরা শুধুমাত্র একটি মাত্র স্পর্শক অঙ্কন করতে পারি। পি পয়েন্টটা যদি বৃত্তের ভিতরে হয়ে থাকে, যদি বৃত্তের ভেতরে পি পয়েন্টের অবস্থান হয়ে থাকে, তাহলে এই বিন্দু থেকে দেখো যে আমরা কোনোভাবেই কোনো স্পর্শক অঙ্কন করতে পারতেছি না। তো যেভাবেই যাই সেটা কখনো কোনো স্পর্শক হবে না। আসলে এটা সাধারণত হয় না, এটা রেয়ার কেসে হয়ে থাকে, দেখাই যায় না। এটা সম্ভব। এখন আর কোন ক্ষেত্রে সম্ভব? বৃত্তের বাইরে অবস্থিত হলে। ধরে নিলাম এই পি পয়েন্টটা বৃত্তের বাইরে অবস্থিত। দেখো তো, যেহেতু আমাদের কাছে কথা ছিল যে লম্ব বরাবর হবে, তো এখান থেকে একটা স্পর্শক অঙ্কন করলাম। এই কেন্দ্রের সঙ্গে যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধের সঙ্গে এই রেখাটা লম্ব, এরকম একটা স্পর্শক অঙ্কন করতে পারলাম। আবার ঠিক একইভাবে এই পাশেও আরেকটা স্পর্শক অঙ্কন করতে পারতেছি। এখন এই যে স্পর্শক অঙ্কন করলাম, এই স্পর্শক তো দুইটা, এটা একটা। এর বাইরে কি আর কোনো স্পর্শক হওয়া সম্ভব? আর এর বাইরে আর কখনো কোনো স্পর্শক হওয়া সম্ভব না। বৃত্তকে টাচ করে যাচ্ছে এরকম এই দুটি রেখা আঁকা সম্ভব, অর্থাৎ দুটি স্পর্শক আঁকা সম্ভব, যদি কিনা বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হয়। তাহলে এখন মোটামুটি স্পর্শক সম্পর্কে আমাদের একটা ধারণা চলে আসলো। এখন চলে আসবো আমাদের মূল টপিক। আমরা জ্যাটাও দেখলাম কি এবং স্পর্শটাও দেখলাম কি। তো এখন আমাদের মূল টপিক যেটা, সেটা হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট বা স্পর্শ জ্যা। আমরা এই স্পর্শ জ্যাটাকে একটু দেখব। স্পর্শ জ্যা। এখন আমরা আসলে এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছো, এই ভিডিওটা দেখার পূর্বে আমাদের বৃত্তের সম্পর্কে যে সকল জেনারেল নলেজ, এইগুলো অন্তত থাকা লাগবে। শুধুমাত্র বৃত্ত চ্যাপ্টারটা শুরু করলাম আর অমনি কর্ড অফ কন্ট্যাক্ট নিয়ে চিন্তাভাবনা শুরু করলাম, এমনটা করলে কখনোই বুঝতে পারবে না। বৃত্তের ওভারঅল একটা ধারণা থাকা লাগবে। এইচএসসি ম্যাথমেটিক্সের বৃত্ত সম্পর্কে ধারণা থাকার পর এই ভিডিওটা তোমার জন্য কাজে দিবে। তো আমরা জানি যে কোনো একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি h, k হয় এবং বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে এই বৃত্তের একটা সমীকরণ আমরা গঠন করা শিখেছি অলরেডি। সমীকরণটা কেমন? x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার। অর্থাৎ এই h আর k এর পরিচয় কি? এইচটা হচ্ছে কেন্দ্রের ভুজ এবং কেটা হচ্ছে কেন্দ্রের কোটি। অর্থাৎ যে কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে বৃত্তের কেন্দ্রটা যদি এখানে হয়, তাহলে আমরা x অক্ষ বরাবর যত ঘর অতিক্রম করলাম h ঘর, এবং y অক্ষ বরাবর যত ঘর অতিক্রম করলাম সেটা হচ্ছে k ঘর। অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। x মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কোয়ার প্লাস y মাইনাস কেন্দ্রের কোটি হোল স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধের বর্গ। এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্ম। এখন আমরা এটাকে ফর্ম করার পর আমরা আরও একটা রূপ পাই, সেটা হচ্ছে GFC এর মাধ্যমে। অর্থাৎ আমরা কি বলতেছি তখন? এইচটাকে বলতেছি মাইনাস জি, কেটাকে বলতেছি, অর্থাৎ আমরা এরকম ধরে নিই যে এইচ ইকুয়ালস টু মাইনাস জি, কে ইকুয়ালস টু মাইনাস এফ।
মূলত এইটা দ্বারা কেন্দ্রের ভুজ এবং এইটা দ্বারা কেন্দ্রের কোটি প্রকাশ করা হয়ে থাকে, তখন আলাদা একটা রাশি আসবে, সেটা হচ্ছে সিটা কীভাবে পাবো সেটা অলরেডি আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যারা বৃত্ত চ্যাপ্টারটা শুরু করেছি আর কি। তখন বৃত্তের সমীকরণটা হবে x² + y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এটা হচ্ছে ধ্রুবক। সো এখানে এই সি এর সম্পর্কে একটা মজাদার কথা আমরা বৃত্তের শেষে বলবো। সো এখন চলে আসি যে বৃত্তের স্পর্শক নিয়ে কথা। এখন এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের যে কোনো একটা পয়েন্ট থেকে ধরে নিলাম এটা একটা পয়েন্ট x1, y1, এই বিন্দুতে যদি কোনো স্পর্শক অঙ্কন করি তাহলে এই স্পর্শকের ইকুয়েশন কী হবে, অর্থাৎ স্পর্শকটার সমীকরণ কী হবে? স্পর্শকটার সমীকরণ হবে এরকমটা, x² এর পরিবর্তে তখন আমরা লিখব x1 এই x1 এই বিন্দুর স্থানাঙ্ক, y² এর পরিবর্তে লিখব y1 y ইন্টু y1, আর এখানে 2gx এর পরিবর্তে লিখব x প্লাস x1 ডিভাইডেড বাই 2, একটা এভারেজ মান। y এর পরিবর্তে লিখব y প্লাস y1 ডিভাইডেড বাই 2। তাহলে তখন সমীকরণটা কেমন দেখাবে? x1 প্লাস y1 প্লাস 2gx প্লাস x1 ডিভাইডেড বাই 2 প্লাস 2f y প্লাস y1 ডিভাইডেড বাই 2 প্লাস c = 0। এটা হচ্ছে বৃত্তের যে কোনো উপরস্থ যে কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। এবার আমাদের শুধুমাত্র এই সমীকরণটার কথা মাথায় রাখতে হবে, তাহলে আমাদের কাছে কর্ড অফ কন্ট্যাক্ট একদম ইজি মনে হবে। সো এই কর্ড অফ কন্ট্যাক্ট সম্পর্কে বিস্তারিত অর্থাৎ সূত্রের প্রমাণটা যদি দেখতে চাই, তাহলে সেই প্রমাণের উপর বেস করে আমাদের যে সিদ্ধান্ত আসবে, আমি সেই সিদ্ধান্তটা নিয়ে একটু আলোচনা করতে চাই। সো এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এখন যদি বলা হয়, আমরা তো পূর্বেই বলেছি যে বৃত্তে স্পর্শক দুই রকম হতে পারে, একটা হচ্ছে বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দুতে এবং বৃত্তের বহিস্থ যে কোনো একটা বিন্দুতে। এখন যদি প্রশ্ন করা হয় যে ভাইয়া বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু থেকে যদি বৃত্তের উপর যে স্পর্শক অঙ্কন করব সেটা তো দুইটা, একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা সেটা কীভাবে প্রকাশ করতে পারি? সেটার জন্য আলাদা আলাদা আমাদের ঢালের মাধ্যমে সমীকরণ নির্ণয় করা দরকার। ওটা অন্য একটা টপিক, আশা করি ইতিমধ্যেই তোমরা সেটা বই পড়েছো। আচ্ছা, আমি আবারও বলছি, এই টপিকটা যারা দেখছো তাদের অবশ্যই বৃত্ত সম্পর্কে একটা কম্প্যাক্ট ধারণা থাকা লাগবে। তো এখন চলে আসি আমাদের এই যে বৃত্তের উপর এখানে একটা পয়েন্ট আছে x1, y1, এটা ধরে নিলাম পি পয়েন্ট, এটা বৃত্তের কেন্দ্র, আর এটা ধরে নিলাম ব্যাসার্ধ। আমরা কিন্তু জানি যে এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করা হয়, তা এই যে বৃত্তের ব্যাসার্ধ রেখার সাথে লম্ব অঙ্কন করে, এটা আমরা জানি। তো এখন প্রশ্ন হচ্ছে, বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু থেকে যদি আমরা বৃত্তের উপর দুইটা স্পর্শক অঙ্কন করি, তখন সেই পয়েন্টটা x1, y1 এই বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করেছি, আর আমরা এইখানটাতে এই যে বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করেছি। আমাদের কাছে মাস্টার ইকুয়েশন হচ্ছে এটা, x ইন্টু x1 প্লাস y1 ইন্টু y1 প্লাস 2gx প্লাস x1 ডিভাইডেড বাই 2 প্লাস 2fy প্লাস y1 ডিভাইডেড বাই 2 প্লাস c = 0। এটা মুখস্থ করে ফেলো। x1 প্লাস y1 প্লাস 2gx প্লাস x1 ডিভাইডেড বাই 2 2fy প্লাস y1 ডিভাইডেড বাই 2 প্লাস c = 0। এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। এখন যদি আমি তোমাকে বলি যে একটা বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ কোনটা হবে, বিন্দুটার স্থানাঙ্ক আমি বলে দিলাম x1, y1, তখন তুমি শর্ট করে বলে দিবা যে বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ এটা। বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু x1, y1, বহিস্থ বিন্দু থেকে যখন আমরা দুইটা স্পর্শক অঙ্কন করছি তখন ঠিক একই সমীকরণ ব্যবহার করব। এই একই সমীকরণ তখন আমাদেরকে কোনো প্রকার স্পর্শকের সমীকরণ নির্দেশ করবে না, তখন এটা যেটা নির্দেশ করবে সেটা হচ্ছে স্পর্শ জ্যা, অর্থাৎ কর্ড অফ কন্ট্যাক্ট। তো এই কর্ড অফ কন্ট্যাক্ট স্পর্শ জ্যা, এটা মূলত কি? চলে আসি আমরা স্পর্শ জ্যা অর্থাৎ কর্ড অফ কন্ট্যাক্টটা একটু দেখে নিই। সো এখানে আমরা দেখার চেষ্টা করি, এটা একটা বৃত্তের বহিস্থ একটা পয়েন্ট
পি স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1। এই বিন্দু থেকে আমরা যখন দুইটা স্পর্শক অঙ্কন করলাম তখন ঠিক এই ইকুয়েশনটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিসের ইকুয়েশন পাবো? তখন মূলত এইখানে যে বিন্দুতে বৃত্তটা এই স্পর্শকের রেখা বৃত্ততে যে বিন্দুতে স্পর্শ করেছে আর এই রেখাটা বৃত্তের যে বিন্দুতে স্পর্শ করেছে এটা দুইটারই দৈর্ঘ্য সমান। আমরা ওই টপিকে না যাই। করার পরে এখানে একটা পয়েন্ট উৎপন্ন হয়েছে অ্যান্ড এখানে একটা পয়েন্ট উৎপন্ন হয়েছে। ইমাজিন করো এটা এ পয়েন্ট, ইমাজিন করো এটা বি পয়েন্ট। সো এ আর বি যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর এই দুইটা স্পর্শ বিন্দুকে যোগ করার ফলে যে জ্যা উৎপন্ন হয়েছে সেটার নাম হচ্ছে স্পর্শজ্যা, অর্থাৎ কর্ড অফ কন্ট্যাক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তখন সেই স্পর্শকটার সমীকরণ হবে এটা, এবং বৃত্তের বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তখন সমীকরণ হবে এটা, সেই স্পর্শকের সমীকরণ। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি আমরা বৃত্তের স্পর্শক অঙ্কন করি তখন এই ইকুয়েশনটাই আমাদের মনে রাখতে হবে, এই ইকুয়েশনটাই কাজে লাগবে। এই ইকুয়েশনটা তখন নির্দেশ করবে স্পর্শজ্যা এর সমীকরণ। এই ছিল মূলত স্পর্শজ্যা এর পরিচিতি। আশা করি সবাই স্পর্শজ্যাটা এখানে বুঝতে পারছো। সো আমরা এটা বোঝার পর আরেকটা ছোট্ট একটা বিষয়ের সঙ্গে অ্যাড করব, সেটা হচ্ছে স্পর্শজ্যা এর দৈর্ঘ্য। অনেক সময় আমাদের ক্ষেত্রে এক্সামে দিয়ে দিতে পারে যে স্পর্শজ্যা এর যে লেন্থটা আছে সেই স্পর্শজ্যা এর দৈর্ঘ্যটা কত। সেই স্পর্শজ্যা এর দৈর্ঘ্য সম্পর্কে ছোট্ট কয়েকটি কথাবার্তা বলবো, তো তোমরা আশা করি মনোযোগ করে সহকারে শুনবে। সো আমরা নতুন একটা পেজ ওপেন করলাম। সো এটা হচ্ছে স্পর্শজ্যা এর দৈর্ঘ্য। তো টপিকটা তোমরা লিখে নাও, স্পর্শজ্যা এর দৈর্ঘ্য। তো এখানে একটা বৃত্ত কল্পনা করছি। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে আমরা যে স্পর্শক অঙ্কন করলাম, করার পর এটা x1, y1, এটা পি পয়েন্ট। এই বৃত্তের বহিস্থ বিন্দুতে থেকে অঙ্কিত স্পর্শকের মাধ্যমে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম সেটা নির্দেশ করে থাকে কর্ড অফ কন্ট্যাক্টের সমীকরণ। আমরা এই কর্ড অফ কন্ট্যাক্টের সমীকরণটা একবার লিখব। সেটা হচ্ছে x1 প্লাস y1 প্লাস টুয়াইস g x প্লাস x1 ডিভাইডেড বাই 2 প্লাস টুয়াইস f y প্লাস y1 ডিভাইডেড বাই 2 প্লাস c ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে মূলত এই স্পর্শজ্যা এর সমীকরণ। যদি কিনা এই বিন্দুটা অর্থাৎ বিন্দুগামী অর্থাৎ এই বাহ্যিক বিন্দু থেকে যদি বৃত্তে কোনো দুইটা স্পর্শক অঙ্কন করা হয় তখন এই রেখাটা নির্দেশ করবে স্পর্শজ্যা। যদি বৃত্তের প্রস্থ হয় তো সেটা হচ্ছে বৃত্তের সেই স্পর্শকের সমীকরণ। সো এখন আমাদের কথা হচ্ছে স্পর্শজ্যা এর দৈর্ঘ্য। তো স্পর্শজ্যা এর দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে যে কথাটা আমাদের কাজে লাগাতে হবে সেটা হচ্ছে লম্ব দূরত্ব থিওরি নামে একটা থিওরি আছে। এই লম্ব দূরত্ব থিওরির মাধ্যমে আমরা বুঝতে পারবো লম্ব দূরত্বটা কি। যে কোনো একটা পয়েন্ট চিন্তা করলাম, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, ধরে নিলাম 2,4 পয়েন্ট। এইখানটাতে আমি যে কোনো একটা স্পর্শক অঙ্কন করলাম, স্পর্শক কিংবা যে কোনো একটা সরলরেখা অঙ্কন করলাম, সেটা অসীম দূরত্বের হতে পারে। তো এই যে স্পর্শকটা অঙ্কন করলাম অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর উপরে একটা লম্ব দূরত্ব অঙ্কন করা হয়েছে। একটা লম্ব দূরত্ব নিলাম, সেটা হচ্ছে ডি। ধরে নিলাম, ইমাজিন করলাম এই রেখাটার ইকুয়েশন হচ্ছে x মাইনাস টুয়াইস y ইকুয়ালস টু 0। সো এই বিন্দু থেকে আমরা কোনো একটা সরল রেখার ইকুয়েশনটা এটা, এই সরল রেখার উপর আমরা একটা লম্ব রেখাটা অঙ্কন করলাম। এই লম্ব রেখার দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা থিওরি কাজে লাগে, সেটাকে বলা হয় লম্ব দূরত্ব উপপাদ্য বা লম্ব দূরত্ব থিওরি। সো এই থিওরিটা কেমন হয়ে থাকে সাধারণত, কীভাবে আমরা ডি এর দৈর্ঘ্য নির্ণয় করব। সেই ক্ষেত্রে আমাদের এই ডি এর দৈর্ঘ্য হবে, এখানে যে স্থানাঙ্ক দুটি থাকবে, যে বিন্দু থেকে লম্ব দূরত্ব অঙ্কন করা হবে সেই বিন্দুর ভুজের সঙ্গে আমাদের যে সরলরেখাটা ছিল সেই সরলরেখার ভুজের সহগের গুণ হবে। অর্থাৎ এটা হচ্ছে এক্স এর যে সহগ, এক্স এর সহগ এখানে অনা আছে, অনের সঙ্গে 2 গুণ হবে। তো 2 প্লাস ওয়ের যে সহগটা আছে -2 এর সঙ্গে 4 গুণ হবে। তো 4 ইন্টু -2 ইকুয়ালস টু -8। সো এখানে হবে -8, আর এখানে কিছু নাই। এখানে যদি অ্যানাদার কোনো অপশন থাকতো কিংবা কোনো ধ্রুবক থাকতো সেটা এখানে যোগ হতো।
এটা করার পর এটার মডুলাস দিব, নিচেই হবে রুট ওভার অফ এর যে সহগটা আছে অন স্কোয়ার, অর্থাৎ অন স্কোয়ার প্লাস এর যে সহগটা আছে -2 স্কোয়ার, -2 হোল স্কোয়ার। এটা হচ্ছে মূলত লম্ব দূরত্ব। তো এটা ক্যালকুলেশন করলে কি আসে, মূলত উপরে আসে -6 মডুলাস ডিভাইডেড উপরে আসে 4/5। তো ইকুয়ালস টু এটা দাঁড়াবে মডুলাসের মাধ্যমে এটা প্লাস হয়ে যাবে 6/√5। এইটা হচ্ছে মূলত লম্ব দূরত্বের একক। এই থিওরির মাধ্যমে আমরা আমাদের স্পর্শজ্যায়ের সমীকরণটা নির্ণয় করব। ইমাজিন করো এটা একটা বৃত্ত, সরি আমার বৃত্ত আঁকাটা আসলে হচ্ছে না, হাতে আঁকা তো, তোমরা একটু কল্পনা করো না। বৃত্তের কেন্দ্র বলে দেওয়া আছে 1,2 এরকম কিছু, সাপোজ অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড এইখানে আমরা বলছিলাম যে স্পর্শজ্যা, ধরে নিলাম এটা সেই স্পর্শজ্যা। আমরা বাইরের বিন্দু থেকে আমরা যে একটা পি পয়েন্ট থেকে আমরা যে স্পর্শ অঙ্কন করেছিলাম, তার ফলে যে জ্যা উৎপন্ন হয়েছিল এই আর বি বিন্দুতে, এটা হচ্ছে সেই স্পর্শজ্যা যেটার কথা বলছি। আমরা এইটার ইকুয়েশন লাগবে। এই বিন্দু থেকে এই রেখার উপর আমরা একটা লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করার পর আমার এর একটা ইকুয়েশন থাকবে, এর একটা সমীকরণ থাকবে, যে সমীকরণটা এই সমীকরণটা ফর্ম করার মাধ্যমে আমরা এখানে মূলত একটা ইকুয়েশন পাবো। ধরে নিলাম এখানে একটা যে কোনো একটা ইকুয়েশন আমরা পেলাম, এখানে একটা ইকুয়েশন আমরা পেয়েছি। ধরে নিলাম আমরা সেটা পরে দেখাচ্ছি, আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমের মাধ্যমে সেগুলো দেখার চেষ্টা করব। সো এখানে একটা সমীকরণ পেলাম। এই বিন্দু থেকে এই সমীকরণের উপর যে লম্ব দূরত্ব সেটা আমরা অবশ্যই বের করতে পারবো। তখন আমরা ধরে নিলাম ডি বের করে ফেলছি। তো আর আমাদের এই যে বৃত্তের ইকুয়েশনটা, বৃত্তের কেন্দ্র, অর্থাৎ আমাদের অবশ্যই প্রশ্নে বৃত্তের ইকুয়েশন সম্বলিত একটা কথা দেওয়া থাকবে, যেখান থেকে আমরা বৃত্তের কেন্দ্র পাবো এবং ব্যাসার্ধও পাবো। একটা বৃত্তের ইকুয়েশন জানো মানে তুমি ওই বৃত্তের সব কিছু জানো, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জানো, বৃত্তের ব্যাসার্ধ জানো, বৃত্তের যে সি এর মানটা আছে সেটা জানো, সব কিছুর মতো জানো। তখন এই যে বৃত্তের ব্যাসার্ধটাও আমাদের কাছে জানা থাকবে। তাহলে আমরা ডি জানলাম, ব্যাসার্ধ জানলাম। অ্যাবসলিউটলি আমরা এই নিচের যে ভূমি রেখা এটার অবশ্যই দৈর্ঘ্য পাবো। এটা যদি এল হয়ে থাকে তাহলে আমাদের টোটাল স্পর্শ যে এর দৈর্ঘ্য কত হবে, 2L। অর্থাৎ টোটাল স্পর্শ যে এর দৈর্ঘ্য যদি হয়ে থাকে, এল হয়ে থাকে, এল প্রাইম হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে 2L। তাহলে এভাবেই মূলত আমরা স্পর্শ যে এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। সো আমরা এত কথা বলার চাইতে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের মাধ্যমে দেখি আসলে কীভাবে নির্ণয় করা যেতে পারে। সো তোমরা এখানে আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম ভিডিও পজ করে আমি লিখে নিয়েছি। সো আমার একটা বই আছে, আমি সেই বই থেকে লিখে নিলাম এটা। সো এখানে আমাদের বলা আছে, এখানে একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে। আমি কি বলেছিলাম, একটা বৃত্তের ইকুয়েশন জানো, তার মানে বৃত্তের ওভারঅল সব কিছুই তুমি জানো, ব্যাসার্ধ, কেন্দ্রের স্থানাঙ্ক সব কিছুই। মোটামুটি এত দূর তোমরা এ পর্যন্ত শিখে ফেলছো। বৃত্তের ইকুয়েশনে দেওয়া আছে x² + y² - 4x - 2y - 11 = 0। এই ইকুয়েশনটা আমাদের কাছে দিয়ে দেওয়া আছে এবং বলে দেওয়া আছে বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করা হলো 4,5 বিন্দু থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে বৃত্তের উপর একটা স্পর্শক অঙ্কন করা হলো। যখন আমাদের বলে দেওয়া থাকবে কোনো একটা পয়েন্ট থেকে, এই থেকে দুই রকমের ভাষা স্পর্শক অঙ্কন করার ক্ষেত্রে দুই রকমের ভাষা কার্যকর হয়ে থাকে। একটা হচ্ছে এত বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করা হলো, অ্যাবসলিউটলি তখন বৃত্তের উপরস্থ বিন্দুতে। আর যখন বলা হবে এত বিন্দু থেকে অথবা হতে, এরকম যখন কিছু বলা হবে তখন অবশ্যই সেই বিন্দুটা বাইরে অবস্থিত। তাছাড়া তুমি এই ভুজার কোটিয়ের মান আমরা এই বৃত্তের যে লেফট সাইড আছে এখানে আমরা বসানোর মাধ্যমে আমরা জানতে পারি যে আসলে বৃত্তের কোথায় অবস্থিত বিন্দুটা। সো আমরা সে টপিকে না যাই। আসলে যদি এটা 0 হয় তাহলে অবশ্যই এই বিন্দুটা যদি আমরা এই সমীকরণে বসিয়ে আমরা 0 পাই তাহলে অবশ্যই ভিতরে উপরস্থ বিন্দুতে অবস্থিত। যদি কখনো আমরা নেগেটিভ কিছু পাই তাহলে ভিতরে অবস্থিত বিন্দুটা। যদি কখনো পজিটিভ কিছু পাই, পজিটিভ কোনো একটা সংখ্যা থাকবে ≠ 0, এমনটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই বাইরে অবস্থিত। তো অবশ্যই এই বিন্দুটা তোমরা বসিয়ে দেখবে কত আসে। এখানে হচ্ছে 4² + 5² 1625 মাইনাস, যাই হোক এটা 0 এর বেশি আসবে। তো আমাদের চাইছে স্পর্শ যে এর দৈর্ঘ্য কত, আমাদের এই কোশ্চেনটা করা হয়েছে। আমরা এই ম্যাথমেটিক্যাল মানে এই ম্যাথটা সলভ করার মাধ্যমে আমরা একটা ধারণা নিব যে আসলে কীভাবে নির্ণয় করব। সো আমাদের প্রথম কাজ সেটা হচ্ছে স্পর্শ যে এর সমীকরণ বের করা। তো চলে আসি, আমরা এখানে একটা মনে একটা বৃত্ত কল্পনা করছি। এই বৃত্তের
আমরা বৃত্তের অবশ্যই এত দূর আমরা বৃত্তের কীভাবে কেন্দ্র নির্ণয় করতে হয় সমীকরণ থেকে আমরা অবশ্যই জানি। বৃত্তের ইকুয়েশনও আমাদের কাছে বলে দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y মাইনাস 11 ইকুয়ালস টু 0। সো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। এই অভেদ চিহ্নটা তোমরা ব্যবহার করবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা অনেকেই এখানে সমান চিহ্ন ব্যবহার করি, কিন্তু আসলে এখানে সমান চিহ্ন ব্যবহার করা যাবে না। এখানে আসলে মূলত অভেদ চিহ্নটাই ব্যবহার করতে হবে যে কোনো স্থানাঙ্ক বিন্দু আমরা যখন প্রকাশ করব কোনো একটা অজানা রাশির মাধ্যমে, তখন অভেদ চিহ্ন ব্যবহার করে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। এখানে আছে -4, অর্থাৎ এটাকে আমরা -2 দিয়ে ভাগ করব। -2 দিয়ে ভাগ করার ফলে এখানে 2 পাবো এবং এখানে -2 দিয়ে ভাগ করলে 1 পাবো। অর্থাৎ এই বৃত্তের যে কেন্দ্রের স্থানাঙ্ক সেটা হচ্ছে 2,1। কেন্দ্রের ভুজ 2, কেন্দ্রের কোটি 1। ওকে, বৃত্তের বহিঃস্থ যে কোনো একটা বিন্দু সেটা হচ্ছে 4,5, এটা হচ্ছে 4,5। এই বিন্দু থেকে আমরা এই বৃত্তের যে উপর যদি কোনো স্পর্শ অঙ্কন করি তাহলে আমরা যে ইকুয়েশনটা দাঁড় করবো সেই ইকুয়েশনটা হবে স্পর্শ জ্যা এর ইকুয়েশন। তো আমরা সেই স্পর্শ জ্যা এর ইকুয়েশনটা একটু বের করি। তো আমরা কি জানি? আমরা জানি যে স্পর্শ জ্যা এর ইকুয়েশন অফ কর্ড অফ কন্ট্যাক্ট, অর্থাৎ আমাদের যে স্পর্শ জ্যা আছে তার ইকুয়েশনটা কেমন হবে? x1 x ইন্টু x1, অর্থাৎ আচ্ছা আমরা লিখি x1 প্লাস y1 প্লাস 2z x প্লাস x1 ডিভাইডেড বাই 2 প্লাস 2f y প্লাস y1 ডিভাইডেড বাই 2। আমরা একটু সমস্যা হয়ে গেল, তোমরা কল্পনা করে নাও, প্লাস c ইকুয়ালস টু 0। তো x ইন্টু x1 অর্থাৎ আমাদের 4,5 বিন্দু থেকে আমরা স্পর্শকটা অঙ্কন করেছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এখানে লিখতে পারবো 4x, x1 এর মান এটা, y1 এর মান এটা, 4x প্লাস 5y প্লাস আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইখানে একটা উল্লেখযোগ্য বিষয়, এখানে আমাদের মাইনাস জি আর মাইনাস এফ এর ভ্যালু 2,1। ঠিক তেমনিভাবে আমাদের জি এবং এফ এর ভ্যালু হবে -2, -1। তাহলে আমরা দেখি 2 ইন্টু -2 ইন্টু এক্স প্লাস x1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এক্স প্লাস x1টা কত ছিল? 4 ডিভাইডেড বাই 2 প্লাস টুয়াইস এফ এর মান ছিল -1 y প্লাস 5 ডিভাইডেড বাই 2 প্লাস সিটা কত হবে? এই যে -11 বৃত্তের সিটা ইকুয়ালস টু 0। ব্যাস, এতটুকু শেষ, আমাদের ইকুয়েশনও শেষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4x প্লাস 5y এখানে হচ্ছে, এখানে 2 দিয়ে কাটা, এখানে হচ্ছে -2x -8 এখানে পাচ্ছি এটা কাটা, এখানে হচ্ছে -y -5 -11 ইকুয়ালস টু 0। তো ওভারঅল আমরা ইকুয়েশনটা যদি এখানে আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করি, এখানে 2x, তাহলে অবশ্যই আমরা এখানে 2x পাবো, 2x 5y -y অর্থাৎ প্লাস 4y -8 -5 -13 -11 -24 ইকুয়ালস টু 0। তাহলে আমরা ওভারঅল যদি ইকুয়েশনটা লিখতে চাই, 2x, আচ্ছা আমরা নেক্সট একটা পেজ নিই, 2x প্লাস 4y -24, 2x প্লাস 4y -24 ইকুয়ালস টু 0। যদি সিম্পলিফাই করি তো x প্লাস 2y -12 ইকুয়ালস টু 0। এই যে ইকুয়েশনটা পাইলাম এটা হচ্ছে আমাদের স্পর্শ জ্যা এর সমীকরণ। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 2,1, স্পর্শ জ্যা ধরো এইটা পেয়েছি আমরা এখানে। তো এইখানে আমাদের এই ডিটা আগে নির্ণয় করতে হবে। আমরা বৃত্তের ব্যাসার্ধটা আগে দেখে নেব কত। বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু √জি স্কোয়ার, অর্থাৎ -2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস সি এর ভ্যালু কত ছিল? -11। তো মাইনাসে +11 ইকুয়ালস টু, তো এখানে হচ্ছে 4, এখানে 15 16 4 একক। তোমরা কিন্তু এই একক কথাটা অবশ্যই লিখবে, একক কথাটা লেখা এখানে অতীব জরুরি। সো আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি, অর্থাৎ তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটার ব্যাসার্ধ হচ্ছে 4
এই ডিটা আমরা জানি না, এই ডিটা আগে আমরা নির্ণয় করব, তারপর এটা নির্ণয় করব। আর এই দৈর্ঘ্যটার সঙ্গে যখন আমরা 2 গুণ করব তখন এই স্পর্শজায়ের টোটাল দৈর্ঘ্যটা আমরা পাবো। সো 2,1 বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব অর্থাৎ ডি, অর্থাৎ এক কথা আমরা যদি ডি ইকুয়ালস টু লিখতে চাই, তো আমি বলেছিলাম যে মডুলাস হবে এক্সের সহগ কত 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 1 অর্থাৎ প্লাস 2 মাইনাস 12 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্সের যে আমাদের যে সমীকরণটা ছিল সরলরেখার সমীকরণ, এই রেখাটার সমীকরণ হচ্ছে এইটা স্পর্শজায়, অর্থাৎ এটা হচ্ছে এক্সের সহগের স্কোয়ার 1 স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার 2 স্কোয়ার ইকুয়ালস টু 4, এখানে হচ্ছে 12 অর্থাৎ 8 মাইনাস 8 মডুলাস হলে হয় প্লাস 8 ডিভাইডেড বাই রুট ওভার অফ 5, 8 ডিভাইডেড বাই রুট 5 এত একক। অর্থাৎ এই জিনিসটাকে আমরা একটু যদি বড় করে এখানে দেখার চেষ্টা করি, সেটা কেমনভাবে হয় বড় করে যদি আমরা এখানে দেখতে চাই। সো এরকম একটা ফর্ম আসে, এরকম একটা ফর্ম আমরা দেখতে পাই, এটা ছিল বৃত্তের কেন্দ্রটা, এরকম একটা ফর্ম আমরা দেখতে পাই। তো আমরা বৃত্তের ব্যাসার্ধ জানি 4, এখন বৃত্তের ডি জানি 8 ডিভাইডেড বাই রুট 5, এখন এইটার দৈর্ঘ্য আমরা পিথাগোরাসের সমীকরণ থেকে আমরা নির্ণয় করব। অতএব এইটাকে যদি আমি বলে দিই এল নট, এটা হচ্ছে এল নট, এটাও এল নট, অর্থাৎ টোটাল স্পর্শজায়ের দৈর্ঘ্য যদি এল হয় তাহলে হবে 2L নট। সো আমরা এখানে এল নট ইকুয়ালস টু কত পাবো? এল নট ইকুয়ালস টু রুট ওভার অফ 4 বর্গ 16 মাইনাস এইটার বর্গ, তো 28 64 ডিভাইডেড বাই 5। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, over 16 minus 64 divided by 5, 4 root 5 divided by 5, আশা করি তোমরা দেখতে পাচ্ছ এটা 4 root 5 divided by 5, তো একক। তো অতএব স্পর্শজায়ের দৈর্ঘ্য L equals to 2 into L naught, 2 into 4 root 5 divided by 5, 8 root 5 divided by 5, এটা এত একক। সো আমরা মোটামুটি কাঙ্ক্ষিত স্পর্শজায়ের দৈর্ঘ্য পেয়ে গেলাম। ওকে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটাই ছিল স্পর্শজায় সম্পৃক্ত কথাবার্তা। সো এটা আসলে খুবই ছোট্ট একটা টপিক, তোমরা বুঝতেই পারছো। যারা বোঝনি, ভিডিওটা মোটামুটি হাফ আওয়ারের মতো হয়েছে। তো অ্যাকচুয়ালি আমার বোঝানোর কোয়ালিটি হয়তো অতটাও ভালো না, কিন্তু আমি যা বলছি তা তুমি বুঝতে পারবা। তো আশা করি তুমি যদি একবার না বুঝো ভিডিওটা আরেকবার দেখো, সো মোটামুটি সব কিছুর সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবা। সো এখানে এটা খুবই ছোট্ট একটা কনসেপ্ট, ছোট্ট একটা টপিক। তো এই টপিকটা অনেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তো আশা করি তোমরা যারা ভিডিওটাতে ক্লিক করছো তোমরা আর এড়িয়ে যাবে না। অ্যাডমিশনে কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন হয়ে থাকে। একাডেমিকে অবশ্য তেমন এটা কোশ্চেন হতে দেখা যায় না, তবে হয়েছে, অনেকবার হয়েছে। তো সো এটাই অ্যাডমিশনের জন্য একটু বেশি জরুরি। সো তোমরা এটা বারবার দেখবা, আর হচ্ছে বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস সলভ করবা এই রিলেটেড। সো আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তবে এই বৃত্তের স্পর্শ যে এই টপিকটা বুঝতে হলে অবশ্যই তোমার বৃত্ত চ্যাপ্টারটা একবার টোটালি করা থাকা লাগবে, তাহলেই তুমি এই সম্পর্কিত কথাবার্তা বুঝতে লাগবে। তোমরা কিন্তু সবসময় দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা বিষয় যখন আমরা অ্যাপ্রোচ করছিলাম তখন কিন্তু পূর্বের অন্যান্য জ্ঞান এর সাথে দরকার হচ্ছিল, যেমন ওই লম্ব দূরত্ব নির্ণয়ের যে কৌশলটা, বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়ের যে কৌশলটা, এগুলো কিন্তু অনেক আগে থেকেই আমাদের শিখে আসতে হবে, অর্থাৎ বৃত্তের চ্যাপ্টারের শুরু থেকে আমাদের শিখে আসতে হবে। তো আশা করছি ভিডিওটা দেখছো, ভালো লাগছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিছুই করার দরকার নেই, জাস্ট তুমি বুঝলেই হবে। সো আমি এটাকে যখন ফিল করি তখন আমার মনে হইলো যে একটা ভিডিও তৈরি করা দরকার, সো তাই আমি করলাম। অ্যান্ড ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, ইট ইজ মাই ফার্স্ট ভিডিও অ্যাবাউট লার্নিং অন ইউটিউব। সো বাই।